হ্যাঁ রিয়াজ, বলো সুন্দর করে সবাইকে আন্ডারস্ট্যান্ডিং করাবো। এই ঠিক আছে। ডিএনএ নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ ধারা এটা 12। ব্যবহার এটা এই 12 ধারাটা কোন কোন ক্ষেত্রে কি ব্যবহার হবে, সবাই সবাই বলবে, কেউ বাদ যাবে না। তুমি সুন্দর করে তোমার মতো বলো, তুমি কি পড়ছো কিন্তু কি বুঝতে পারছো। নিম্নবর্ণিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ডিএনএ নমুনা বা ওইটা ডিএনএ দরকার নাই, ওই যে প্রোফাইল এই ব্যবহার কথাটা, করা এই কথাটা বলা দরকার নাই যে নিম্নবর্ণিত উদ্দেশ্য ব্যতীত, এগুলো দরকার নাই। জাস্ট 12 ধারা থেকে শুরু করবা, নিম্ন ক্ষেত্রে, নিম্নলিখিত ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, প্রোফাইলে ব্যবহার করা যাবে। বা লিখতে পারো ডিএনএ, যেহেতু ডিএনএ একটু লিখলা, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা একটি গুরুত্বপূর্ণ আইন, 2014 সালে এটা কার্যকর হয়, যে এটা খুবই গুরুত্ব অপরিসীম। এগুলি কিছু কিছু কথা, এগুলো তো আর বলে দেওয়া লাগে না, এগুলো কিছু কিছু কথা হচ্ছে তুমি নিজে থেকে বের করবা। বলো, কথাকে বলো। হচ্ছে কোনো ব্যক্তি শনাক্তকরণ। ব্যক্তি শনাক্তকরণ বলতে আমরা সাধারণত বুঝি দুর্যোগকালীন সময় বা নানা কারণে আহ, ব্যক্তির এটা ডিএনএ পরীক্ষা করতে হয়। দুর্যোগকালীন কেন? দুর্যোগকালীন তো স্পেসিফিক আছে, এটাও আমি উদাহরণ দিছি পুরো। তাহলে এটা এটা ডাইরেক্ট বলতে হচ্ছে পারো। এটা এই যে কারো কারো ব্যক্তি শনাক্ত বলতে কি বোঝাচ্ছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে নিজের মেয়ে কারো হয়েছে। সন্তানাদি শনাক্তকরণের ক্ষেত্রে স্যার। ঠিক আছে, ক্যারি অন। দুই হচ্ছে স্যার অপরাধের সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি শনাক্ত করার ক্ষেত্রে, মানে অপরাধের সাথে বিভিন্ন প্রকার অপরাধ সংগঠিত হয়, ও অপরাধ যে ব্যক্তি সংগঠন করছে ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য ডিএনএ করা হয় স্যার। তারপর নিখোঁজ বা অজ্ঞাত ব্যক্তি স্যার, সচরাচর আমাদের আহ, জনসাধারণের মধ্যে যদি কোনো অজ্ঞাত লাশ পাওয়া যায় বা নিখোঁজ কোনো ব্যক্তি শনাক্ত করা হয়, ওই শনাক্তকারী ব্যক্তিকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য স্যার ডিএনএ টেস্ট করা হয় স্যার। তারপর দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্যার, এটা 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 সচরাচর যে দর্শনের আলামত আলামত সংক্রান্ত না স্যার এটা। হ্যাঁ, ধরে নেন এটা একটা পারস্পরিক, দুই ব্যক্তির পারস্পরিক সম্পর্ক হয়েছে কিনা, এটাও একটা। হ্যাঁ। জি স্যার, আর ওটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় স্যার আমাদের ওই যে বন্যা বন্যা বা জলোচ্ছ্বাস হলে আমাদের অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে, পরবর্তীতে এই লাশগুলা খুঁজে পাওয়া যায় কিন্তু লাশগুলা বিকৃত হয়ে যায়, ওই বিকৃত লাশগুলা ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় স্যার। গুড। তারপর আর কি আছে? তারপর বিরোধ নিষ্পত্তি স্যার। বিরোধ নিষ্পত্তিও করা যায়, তাই না? বিরোধ, দুই দলের উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করে ডিএনএ এর মাধ্যমে। আচ্ছা, তারপরে হচ্ছে জি বিধি দ্বারা নির্ধারিত। তারপরে আহ চঞ্চল দা বলেন তো। সালাম আলাইকুম স্যার। হুম। ডিএনএ নমুনা ধারা 12। মানে ভূমিকা বলার দরকার নেই স্যার, এটা করি না নাকি? না। ছয়টা কোনটা শুরু করি। হুম। কোন ব্যক্তি শনাক্তকরণ, মানে কোন ব্যক্তি বলতে যে উম, ভাই বোন আত্মীয় স্বজন বা অন্য কোনো ব্যক্তিকে বা শনাক্তকরণের ক্ষেত্রে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়, যে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে পাওয়া গেছে, তার ডিএনএ সংগ্রহ করার জন্য। বা কোনো অপরাধ সংশ্লিষ্ট সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, মানে দুজনে অপরাধ করছে, 3-4 জন বা মানে 5-7 জন করছে, কিন্তু কে করছে স্পেসিফিক কোনো মানে লোককে উদাহরণ করা পাওয়া যাচ্ছে না, তাই জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে মানে তার শনাক্তকরণ। নিখোঁজ বা অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ, যে থানার সময় নিখোঁজ যদি হয়, অজ্ঞাত যদি হয়, পাওয়া যাচ্ছে না, পরে তাদের সন্ধান পাওয়া গেলে তাদের ডিএনএ নিয়ে তারপর তাদের ওই নমুনা সংগ্রহ করে তার মানে কে নিখোঁজ হয়েছে বা কে অজ্ঞাত তাদের শনাক্ত করা যায়। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্মূল, মানে অনেক বছর, মানে এই যে এর আগে যে কাউসার বললো ওইটাও হইতে পারে, বা হুম আবার অনেকের সম্পর্ক মানে হারিয়ে গেছে বা এরকম যে পাওয়া গেছে কিন্তু আসলে সে কিনা, হুম। তখন তার ডিএনএ নমুনা করে মা বাবার সাথে বা ভাই বোনের ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের মানে পাওয়া যেতে পারে। তাদেরকে। প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার কারণে মৃত্যু ব্যক্তির লাশ শনাক্তকরণ, যে প্রাকৃতিক বা দুর্ঘটনায় মারা গেলে তার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর চেহারা বা আইডেন্টিফাই মানে খোঁজার কোনো থাকে না, যে ফিঙ্গারপ্রিন্ট থেকে নিয়ে শনাক্ত করা যাচ্ছে না, তখন তার ডিএনএ সংগ্রহ করে যে কেউ
বা আমার ছেলে বা মেয়ে যদি দাবি করে, তার সাথে লিরো ম্যাক্স করে তারপর তাকে সংগ্রহ করে দেওয়া হয়, মানে ব্যক্তি সংযুক্ত করা হয়। বা বিরোধ নিষ্পত্তি, অনেকের মধ্যে বিরোধ থাকলে তাই যে ডিএনএ টেস্ট করার মধ্যে তার নিষ্পত্তি ঘটায়, দুই দ্বারা নির্ধারিত যে কোনো বিষয়। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এর ভিতরে আমরা আজকে দেখব এই চার, গতকাল যে ধারাগুলো লিখছিলাম যে 4 5 6, এগুলো ইম্পর্টেন্ট দিছিলাম তাই না, যে সকল পরীক্ষা আসবে আর কি, পরীক্ষা আসার মতো। মনোযোগ দেন, 4 ধারা থেকে আমরা আজকে শুরু করব। 4-এ বলছে যে ডিএনএ নমুনা সংগ্রহের অনুরোধ। এখন কাদের কাছে অনুরোধ করবে, কে অনুরোধ করবে, কার কাছ থেকে নেবে? প্রথম প্রশ্ন হচ্ছে কে অনুরোধ করবে, কার কাছ থেকে নেবে, কার অনুমতি নিয়ে করবে, এটা একটা প্রশ্ন। যেহেতু ডিএনএ নারী শিশু বিষয়, ডিএনএ সংগ্রহ দরকার আমরা 9 এর মামলাগুলোতে। তো যদি ভিকটিম অথবা আসামি, হুম, সেই ক্ষেত্রে অবশ্যই তারা আসামি যদি অ্যারেস্ট হয় 9-এর ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি তাৎক্ষণিক অ্যারেস্ট করা যায় 24 ঘন্টার ভিতরে বা আর আগে, অবশ্যই ভিকটিমকে ডিএনএ করার পর তারপরে অবশ্যই আসামিকে ডিএনএ করতে হবে। এখন অবশ্য এই সময় তার ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন আছে। ম্যাজিস্ট্রেটকে জাস্ট একটা ফরওয়ার্ডিং তে পাঠাই দিলেই তো হয়ে যায় যে এরকম 22 ধারা করাইতে হবে তাই না, ডিএনএ করাইতে হবে। আমরা বলি না মেডিকেল করাইতে হবে, 32 ধারা 32-এর যেটা আমরা পড়ছি। এখানে যেটা বলছে ডিএনএ নমুনা সংগ্রহ অনুরোধ, আমরা দেখি একটু হেডলাইনটা, আমরা ভিতরে ঢুকলাম যে কোনো সংগঠিত অপরাধের তদন্তের প্রয়োজন হলে। আচ্ছা, ক্লাসটিকে রেকর্ড করেছি আমরা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, গুড। কোন সংগঠিত অপরাধ তদন্তের প্রয়োজনে কোনো পুলিশ কর্মকর্তা উক্ত অপরাধের ফলে কোনো ক্ষতিগ্রস্ত, মনোযোগ দেন, প্রথমে বলছে যে কোনো জায়গায় কোনো অপরাধ তদন্তের প্রয়োজনে অবশ্যই পুলিশ তদন্তের প্রয়োজনে এইসব করে কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশের কথা চলে আসছে। উক্ত অপরাধের ফলে, আর এখানে পুলিশ কর্মকর্তা বলতে কাকে বোঝানো হয়েছে? এনিয়ন কে বলতে পারবেন? সাব ইন্সপেক্টর থেকে তদন্ত স্যার। গুড। উক্ত অপরাধের ফলে কোনো ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, এই যে ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন বা অভিযুক্ত, আমরা কিন্তু এগুলো আগে পড়ছি হেডলাইনে, অথবা অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে তার ডিএনএ নমুনা প্রদানের অনুরোধ করতে পারবেন। অবশ্যই ক্ষতিগ্রস্ত যিনি থাকেন তাকেও বলতে হবে যে আপনার ডিএনএ আপনার দরকার। সন্দেহভাজন তাকেও আমরা বলবো যে আপনার ডিএনএ, আপনাকে সাসপেক্ট করা হচ্ছে, আমরা আপনার ডিএনএ নিব। অভিযুক্ত যিনি থাকেন তাকে তো নিবই। অপরাধের সংগঠনের সাথে জড়িত কোনো ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে ডিএনএ সংগ্রহ নমুনার জন্য রিকোয়েস্ট করতে পারে। এখন কথা হচ্ছে এই একে যা পড়লাম, এই একের বর্ণিত ক্ষতিগ্রস্ত, ওই কথাগুলো বারবার বারবার আসতেছে। আপনারা যদি মেন বইটাকে, আমি বারবার বলি যে মেন বইটাকে যদি একটু মনোযোগ দেন দেখবেন অনেক কথাই বেশি স্টাডি করতে হয় না, ভাষাগত দখলটা ভালো থাকে, পরীক্ষা হলে উপস্থাপন করতে সুবিধা হয়। তো বর্ণিত ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন বা অভিযুক্ত কোনো ব্যক্তি শিশু বা মানসিক ভারসাম্যহীন, মনোযোগ দেখছেন, প্রথম হচ্ছে ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, অভিযুক্ত কোনো ব্যক্তি যদি সে এই এই ব্যক্তিগুলোই কি হয়, যদি শিশু হয় বা মানসিক ভারসাম্যহীন হয় বা শারীরিকভাবে অক্ষম হয়, তাহলে কি করবে পুলিশ? সংশ্লিষ্ট ওই যিনি পুলিশ কর্মকর্তা উক্ত শিশু বা মানসিক ভারসাম্য বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পিতামাতা, যে এই যে পিতামাতা, এই সকল ব্যক্তির পিতামাতা, আইনানুগ অভিভাবক বা তৎকর্তৃক নিয়োজিত আইনজীবীকে উক্ত শিশু ও মানসিক ভারসাম্যহীন শারীরিক অক্ষম ব্যক্তি নিকট হইতে ডিএনএ সংগ্রহের লক্ষ্যে সম্মতি প্রদান অনুরোধ করতে পারবেন। মনোযোগ দেন, দেখছেন কত সুন্দর কথা, যে এখানে যারা যারা ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, অভিযুক্ত বা শিশু বা মানসিক ভাবে যদি কি হয় ভারসাম্যহীন বা শারীরিক বা অক্ষম হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কি করবেন? ওই ওই সকল ব্যক্তির পিতামাতা, আইনানুগ অভিজ্ঞ অথবা তাদের যে নিয়োজিত একজন আইনজীবী রয়েছে, অর্থাৎ প্রথম হচ্ছে পিতামাতা, আইনানুগ অভিভাবক, 3 নম্বর হচ্ছে আইনজীবী, এদের কাছ থেকে কি নেবে? অবশ্যই যে ডিএনএ দরকার, আপনারা অবশ্যই সম্মতি প্রদান অনুরোধ করতে পারেন। ক্লিয়ার? এখানে 3-এ যেটা বলছে এদের নমুনা সংগ্রহের যে বিধি রয়েছে এটা আমাদের দরকার নাই। বাট এখানে প্রশ্ন হচ্ছে ডিএনএ নমুনা সংগ্রহ কে করবেন, এক নম্বর প্রশ্ন, কাদের কাছ থেকে সম্মতি নিবেন, কাদের কাছে সম্মতি প্রদানের জন্য অনুমতি এখানে ক্ষতিগ্রস্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ভিকটিম কারা? ভিকটিম, ক্ষতিগ্রস্ত, অভিযুক্ত, এই অথবা অপরাধের সঙ্গে জড়িত, এই 4 শ্রেণীর কথা বলা রয়েছে। তাহলে সংগ্রহ করবেন কি? পুলিশ। কার কার অনুমতি নিবেন? পিতামাতা, আইনানুগ অভিভাবক অথবা নিয়োজিত আইনজীবী। এই ধারাটা কে বুঝেন নাই বলেন?
কি সবাইকে গেম খেলতেছে নাকি মোবাইল নিয়ে? বুঝতে পারছি স্যার। এই সাদেকা, আমাদের একজন নতুন ছাত্র আজকে অ্যাড হয়েছেন আপনাদের সাথে। সাদেকা কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। গুড, এক্সিলেন্ট ভয়েস। আমরাও আপনার কথা শুনতে পাইলাম। ওই, আপনি তো আজকে নতুন, আমরা ডিএনএ দুইটা দুইটা এর আগেও কয়েকটা আইন শেষ করে সমস্যা নাই। আমরা রিভিশনে যখন যাব এবং নতুন ব্যাচ হবে তাদের সাথেও অ্যাড হবেন আপনি। যখন যখন যে ক্লাসগুলোতে লিঙ্ক দেবো, লিঙ্ক দিলেই আপনি অ্যাড হয়ে যান, কোনো সমস্যা নেই। পড়াশোনার বিকল্প নাই। পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত ছাত্ররা সব জায়গায় দৌড়াইতে থাকে। আশা করি এক জায়গায় থাকবেন, দৌড়াদৌড়ি করবেন না, ইনশাল্লাহ লক্ষ্যে পৌঁছে যাবেন। এই যে ধারাটা পড়াইলাম, চার ধারা, চার ধারায় আপনার কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কি প্রশ্ন নেই স্যার। বুঝছেন, এই ধারাটা বুঝছেন? জি স্যার। বলেন তো কি বুঝছেন, সবাই শুনুক। এই ধারা থেকে কি কি প্রশ্ন হতে পারে? এই ধারাটা পড়ে কি কি প্রশ্ন, একটা প্রশ্ন বলেন যে এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন শুনুক সবাই যে আপনার কাছ থেকে। স্যার আমি আজকে নতুন নতুন আচ্ছা, ছাত্রকে একদিনে প্রশ্ন ধরা যায়, একটু সুযোগ দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে একটু সুযোগ দিলাম। আর আমি একটা ভিডিও লিংক দিব, ওই ভিডিওটা ভালো করে দেখবেন, 5-6 মিনিটের ভিডিও, ওই ভিডিওটা ভালো করে দেখবেন, খাতায় নোট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা জি এখন স্যার। যাই। আমরা 4 কিলো ডিএনএ নমুনা সংগ্রহ অনুরোধ করলো, এখন দেখি পাঁচ ধারা কি বলছে। পাঁচ ধারায় বলছে ডিএনএ নমুনা সংগ্রহ প্লেস যেটা। এখন আমরা এই ডিএনএ নমুনা সংগ্রহ স্থানটা কোথায় হবে? এক কথায় হচ্ছে এটা হচ্ছে হেডলাইন এবং এমসিকিউর জন্য। অর্থাৎ ঘটনাস্থল বা অপরাধস্থল, ক্রাইম সিন বা পিও, যেটা বলে প্লেস অফ অকারেন্স, ক্রাইম সিন অথবা ঘটনাস্থল বা অপরাধস্থল সব একই। অর্থাৎ যেখান থেকে অপরাধস্থল থেকে ডিএনএ নমুনা পাওয়া যাইতে পারে, কোন স্থান ডিএনএ নমুনা সংগ্রহ করা যাইবে। এখানে একটু কথা বলে নেই, পাঁচ ধারায় কিন্তু এখানের যে প্লেস অফ অকারেন্সটা কিন্তু কি বলে এটাকে, অপরাধের ঘটনাস্থলটা দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন, মানে বিভিন্ন বারে বাসা হতে পারে বা কোনো বাহিরে হতে পারে বা কোনো জায়গায় একটা বড় স্পটে হতে পারে, এরকম বোঝা যায়। কোনো কোথাও একটা বম ব্লাস্ট হলো বা সেখানে আমরা যে এই ডিএনএ গুলা, শুধু ডিএনএ, শুধু কেন অন্যান্য আলামতের সাথে যদি ডিএনএ পাওয়া যায় তাহলে তো ভালো। আর এটা আমি যদি 9 এর দিকে খেয়াল করি, এখান থেকে এখানে তার অপরাস্থলটা কি, তার শরীর থেকে ডিএনএটা নেওয়া উচিত। এবং তখন আমরা যে পিওটা করি, প্লেস অফ অকারেন্সটা করি বাদীর বাসায়, আমরা যখন ওই খসড়া মানচিত্র করি সেটা, তখন তখন কিন্তু ডিএনএ কিন্তু তখন তার শরীর থেকেই নেওয়া হয়, ডাক্তারের মাধ্যমে সেটা নেওয়া হয়। তা যাই হোক, এটা একটু, এটা হলো জাস্ট স্থানটা বলছে, এটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, জাস্ট এমসিকিউ এর জন্য কোথা থেকে ঘটনাস্থল থেকে সংগ্রহ করবে। ভেরি ইম্পর্টেন্ট যে ধারাটা এখন বের করব, লিখিত সম্মতি। আমরা কিন্তু চারে পড়ছিলাম, আমরা চারে তিন শ্রেণীর ব্যক্তি কথা বলা রয়েছে, যে তিন শ্রেণীর ব্যক্তি, প্রথম হচ্ছে আইনানুগ অভিভাবক, পিতামাতা অথবা তৎকর্তৃক নিয়োজিত আইনজীবী। আর কারা কারা কাদের কাছ থেকে, ওইটা আমরা দেখলাম। এখন এখন আছে লিখিত সম্মতি। দেখেন, এখানে এমসিকিউ আছে এবং রিটেনের প্রশ্ন আছে, মনোযোগ দেন। 6 ধারা লিখিত সম্মতির কথা বলা রয়েছে। আমরা কিন্তু ডিএনএ আইন স্পেসিফিক ভাবে পড়তেছি, এবং কিন্তু নারী শিশু থেকে আমরা কিন্তু 32-এ ক থেকে এগুলো আসছে, অবশ্যই বাধ্যতামূলক। এখন এখানে একটু বিধিগুলো, এখানে ধারাগুলো স্পেসিফিক ভাবে বলা আছে যে কি কি করবেন আপনি। 6-এর 1-এ বলছে, এই 6-এর 1, 6-এর 2 পরীক্ষা হলে মনে রাখা দরকার না, জাস্ট 6 ধারা থেকে লিখবেন। কোনো অপরাধ তদন্তের প্রয়োজনে, এই যে সব সময় এই থেকেই যে বলতেছে, অপরাধ মামলা তদন্তকারী কর্মকর্তা বা অপরাধ তদন্তের প্রয়োজনে অন্য দুইজন সাক্ষীর উপস্থিতিতে, এই এটা এটা হচ্ছে এমসিকিউ আপনার। অন্তত অবশ্যই দুইজন সাক্ষী আপনি রাখবেন, যেখানে ঘটনাস্থলে যাবেন, অপরাধস্থলে গমন করবেন, সেখানে যখন খসড়া মানচিত্র যাই কিছু করুন না কেন, ঘটনাস্থলে উপস্থিত অবশ্যই। ওখানে সাক্ষীর অভাব হয় না, যে কোনো মামলায় সাক্ষী পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনাস্থল গেলে সাক্ষীরা পালায় বা জিজ্ঞেস করলে পুলিশ সাক্ষী হইতেছে না, বিভিন্ন ব্যারিয়ার থাকার কারণে। পূর্বোত্তর পুলিশের বিভিন্ন সাক্ষী দেওয়ার কারণে বিভিন্ন মনে করে যে নাম লিখে নিয়েছে, হয়রানি করতে হবে, বিভিন্ন এ নিয়ে একটু আলোচনা করবো না। তো অন্তত আপনার কাজ হচ্ছে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিধি দ্বারা নির্ধারিত ফর্মে, আপনি নির্ধারিত ফর্ম নিয়ে গেলেন, লিখিত সম্মতি গ্রহণ ব্যতীত এই আইনের অধীন কোনো ব্যক্তি নিকটে তো যে ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না। আপনি যদি কেউ সাক্ষীর উপস্থিতিতে তো নিবেনই, বিধি দ্বারা যদি নির্ধারিত ফর্মে না করেন, লিখিত সম্মতি ব্যতীত কাদের কাদের, ওই যে তিন শ্রেণীর ব্যক্তির কথা বললাম, আমরা আসতেছি,
অবশ্যই তাদের লিখিত সম্মতি লাগবে। তারা যদি লিখিত সম্মতি, নিয়ম হচ্ছে লিখিত, কিন্তু আসলে লিখিত সম্মতি একটা ফর্মালিটি, কিন্তু অনেক সময় একটা নিয়ম অনুযায়ী তাদের লিখিত রাখতে হয় যে আমি সম্মতি প্রদান করেছি বা এরকম সাদা পেপারসে বা ফরম্যাট থাকে যে একটা বিধি দ্বারা নির্ধারিত ফরম্যাট যদি নেয়। এখন আসেন কারা এই প্রশ্নের এই একে গিয়ে, অবশ্যই একে বলছে সম্মতি ব্যতীত ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না। দুইয়ে আসেন, এই দুই, ওই যে আমরা এখন চারের দিকে, চারেরটা এখানে কপি পেস্ট করবো, আর কিছু না। বর্ণিত কোনো শিশু বা মানসিক ভারসাম্য বা শারীরিক ভাবে অক্ষম হন, তাহলে উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিক ভাবে অক্ষম ব্যক্তির পক্ষে তার পিতামাতা, যেটা বললাম, আইনের অভিভাবক তৎকর্তৃক নিয়োজিত আইনজীবী কর্তৃক সম্মতি প্রদান করা হইলে উক্ত শিশু মানসিক ভারসাম্য শারীরিক বা অক্ষম ব্যক্তি কর্তৃক সম্মতি প্রদান করা হইয়াছে বলে গণ্য হবে। এখন রিটেনের প্রশ্ন আসতে পারে, কার কার লিখিত সম্মতি ব্যতীত ডিএনএ সংগ্রহ করা যাবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে শিশু মানসিক ভারসাম্যের অক্ষম ব্যক্তি কর্তৃক সম্মতি প্রদান করা হয়েছে বলে গণ্য হবে কোন ক্ষেত্রে? এই যে ডিএনএ নমুনার ক্ষেত্রে 6 ধারার ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, আপনারা কি এই সম্মতিটা বুঝেন তো? এই সম্মতি কাকে বলে? অনুমতি আর কি স্যার। হুম। অনুমতি মানে কোনো কাজ করার জন্য যে অনুমতি প্রয়োজন, ওই অনুমতিটা দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, এটা একটা বিষয়। একজন বললো যে অনুমতিপত্র, এটাই আমরা বুঝি অনুমতি, মানে জাস্ট কনসেন্ট, তার সম্মতি আছে বা তার মতামত আছে, তার তার জ্ঞান আছে, এরকম তো সে অনুমতি দিয়েছে। এই সম্মতির সংজ্ঞাটাকে বলতে পারেন কোথায় বলা আছে আইনের? কার জানা আছে যে এই সম্মতি কোথায় বলা আছে? দণ্ডবিধি 90-তে। একজন নবী, আর কেউ? অরুণাদি কোথায়? অরুণাদি কি পাগলো নাকি? না, আছে, হ্যাঁ। আহ একজন বলছে পেনাল কোডের 90। সবাই ক্লিয়ার বিষয়টা? 90 ধারা বলছে যে সম্মতির কথা বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে। ওখানে তো সম্মতি বলছে, সম্মতি হবে না। যদিও ওখানে কনসেন্টের কথা বলা হয়েছে, ওখানে ডাইরেক্ট বলা আছে যে ভিতরে যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন সম্মতি বলে গণ্য হবে না, শিশুর সম্মতি গ্রহণযোগ্য হবে না। ভ্রান্ত ধারণায় কাউ যদি ভ্রান্ত বা ধারণায় নিয়ে সম্মতি আদায় করে, সম্মতি বলে গণ্য হবে না। তারপর হচ্ছে অপ্রতিষ্ঠিত ব্যক্তির সম্মতি বলে গণ্য হবে না, তাই না? ওইখানে ওই কথাটাই বলা রয়েছে। এখানে কিন্তু শিশুর কিন্তু শিশুর শিশুর পক্ষে যারা সম্মতি দিলেন, এই কথাটাই বলছে যে শিশুর যারা সম্মতি প্রদান, এই শিশু ভারসাম্যহীন বা শারীরিক অক্ষম, এদের তো সম্মতি গ্রহণযোগ্য হবে না, প্যানেল কোডে বলা আছে। বাট এদের নিয়োজিত যারা সম্মতি দিবেন তাদেরটা সম্মতি বলে গণ্য হবে। ক্লিয়ার? ছয় কোনো প্রশ্ন আছে? কেউ কথা বলতেছে না, বিষয়টা কি ঘুমায় যায় নাকি বুঝলাম না। হ্যাঁ স্যার, প্রশ্ন নেই। তাহলে 4, 5, 6 তিনটা ধারার হেডলাইন কি বলেন তো একজন? 4, 5, 6। চারে কি, পাঁচে কি? চারে হচ্ছে অনুরোধ করবেন, কার অনুমতি, কি অনুমতি করবেন? আপনার হচ্ছে ডিএনএ এর অনুরোধ করবেন। আচ্ছা, পাঁচে হচ্ছে ঘটনাস্থল থেকে ডিএনএ সংগ্রহ করবেন, স্থানের কথা বলে। আর ছয় বলছে কি, যে সম্মতি নিবেন ডিএনএ। ডিএনএ যখন আপনি নিবেন, সম্মতি নেবেন, কাদের কাদের নিবেন, কার কাছ থেকে নেবেন, এবং সম্মতি কাদের কাছে নিলেই সম্মতি বলে গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার? এখন আসে অসম্মতি। সাথে হচ্ছে অসম্মতি, আগেটা হচ্ছে সম্মতি প্রদান করলে, এখন অসম্মতি যদি দেয় আমরা। ছয় কিন্তু আরেকটু ক্লিয়ার করেছি, অন্তত কয়জন সাক্ষী? 2জন সাক্ষী। এখানে সাথে আসেন অসম্মতি। সাথে বলছে যে কোনো অপরাধ তদন্তের প্রয়োজনে চারের অধীন কোনো ব্যক্তিকে, ওই যে আমরা চার, একটার ধারার সাথে একটা রিলেট আছে, এই জন্য একটু একটু ভালো করে পড়তে হবে। আমি আবার বলছি, কোনো অপরাধ তদন্তের প্রয়োজন, এই কথাটা আবার আসলো, এই কথাটা বারবার আসতেছে। ধারা 4-এর অধীন কোনো ব্যক্তিকে অনুরোধ জানানো হয় যখন তাকে রিকোয়েস্টিং করা হয়। অনুরোধ করিবার 3 ঘন্টা সময় মধ্যে, এটা হলো এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো এমসিকিউ, প্রশ্ন আউট করে দিলাম, এটা পরীক্ষা আসবে। এটা হলো এমসিকিউ, সবাই পরীক্ষায় থাকবে। কত ঘন্টার ভিতরে যদি সম্মতি যদি না দেয়, তার অবশ্যই সেটা অসম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে। অবশ্যই 3 ঘন্টা লেখা থাকবে, 3 ঘন্টা, 24 ঘন্টা, 12 ঘন্টা। যদি অনেকে লিখবে 24 ঘন্টার ভিতরে সম্মতি না দেয়, সেটা কি হবে? অসম্মতি বলে না, এটা আনসার হবে 3 ঘন্টা। এটা গতবার পরীক্ষা আসছিল, 2022 না 23, 22 সালে আসছিল এটা। তাহলে এই অনুরোধ যে করবে, অনুরোধের ক্ষেত্রেও একটা রিকোয়েস্টিং যে করলো তাকে, এই রিকোয়েস্টিং এর ক্ষেত্রেও তার একটা টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে। টাইম ফ্রেমটা কি? অনলি 3 আওয়ার্স, এই 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে যদি হি হ্যাজ গিভেন কনসেন্ট করেন,
তাহলে কি হবে, সেটা ডিএনএ নমুনা প্রদানে অসম্মতি জ্ঞাপন করে যদি না দেয়, মানে এই যে সম্মতি প্রদান না করা হয় 3 ঘন্টার ভিতরে, বেশি সময় দিবে না। ওই কে দিবে না, ওই শিশু, তারপর ওই যে 3 জন ব্যক্তির পক্ষে যারা আছে, শিশু বা আসামি, এরা তো আর বুঝবেন না যে কনসেন্ট কি আমি দিলেই কিনা দিলে কি। কিন্তু পিতামাতা, অভিভাবক এবং ওই আইনজীবী, নিয়োজিত আইনজীবী, তাহলে এই দুইয়ের উপধারা কোনো ব্যক্তি যে অসম্মতি জ্ঞাপন, তাহলে উক্ত ব্যক্তি অসম্মতি বিষয়টি নির্ধারিত ফর্মে যথাযথ লিপিবদ্ধ করতে হবে। তখন কি করবে, এই যে যখন ইয়েতে যায়, মেডিকেল অফিসারের কাছে যখন যায়, তখন বলে, মেয়েরা বলে, নারী বা শিশুরা বলে যে যে, স্যার মেডিকেল করাবো না। অনেক সময় মেডিকেল করতে যায়, দেয় না, যে মেডিকেল, তখন কিন্তু তাকে একটা কি, একটা ফর্ম দেয়, একটা ফর্ম দেয়, তখন ফর্ম বলে যে মেডিকেল গেছিল, মেডিকেল করায় নাই, মেডিকেল করতে দিবে না, এরকম বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিছু কিছু তো ক্রাইটেরিয়া থাকেই। তো এই ক্ষেত্রে অনেক সময় একদম অনেক অনেক বিষয় থাকে, যে সকল কারণে অনেক ক্ষেত্রে আমরা পাইছি যে আসলে মেডিকেল সে করাবে না, সে ফর্মালিটি মেনটেন করে, ঠিক আছে যাবো। কিন্তু সে ওখানে গেলে তো একটা ফর্মালি একটা ফর্ম আছে, সেই ফর্মটা যদি যায়, সেটা 22-32 হোক, 22 দ্বারা হোক, যেটাই হোক, সেটা কিন্তু মেডিকেল করায়, সেটা আবার কিন্তু পাঠায় দেয় মেডিকেলে কি বলা আছে, মেডিকেল রিপোর্টে কি বলা রয়েছে। তাই যদি মেডিকেল রিপোর্ট নাও করে, সেক্ষেত্রে অসম্মতি দিলেও সেটা কি হবে, অবশ্যই অসম্মতি জ্ঞাপন করেছে বলে গণ্য হবে, সেটা যথাযথ নির্ধারিত পদ্ধতি দিতে হবে। ক্লিয়ার? বাস, আমরা আজকে এই শেষ ধারাটা পড়বো। জাস্ট এটা একটু হেডলাইন, আর কিছু না। এই যে আমরা যে ডিএনএটা করব, মামলার মেরিট অনুযায়ী, মামলার সিচুয়েশন অনুযায়ী, মামলার ঘটনা ঘটনা অনুযায়ী, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী, যে এই যে ডিএনএটা করবো, অবশ্যই আদালতের অনুমতি নিয়েই করতে হবে। এক কথাই, এখানে আর কিছু বলা নেই। আদালত যে মনে করে যে দুই পক্ষকে ডাকবে বা প্রথম পক্ষকে ডাকবে, উভয় পক্ষকে ডাকবে, দলিলাদি আদালতের অনুযায়ী দলিলাদি যা কিছু আছে সবকিছু বিবেচনা করবে, পর্যালোচনা করবে, যাচাই বাছাই করবে। অবশ্যই যাচাই বাছাই করে অপরাধ তদন্তের প্রয়োজনে কি করবে, আদালত যদি অসম্মতি জ্ঞাপন করে, তাহলে কি করবে, অবশ্যই পুলিশ নমুনা সংগ্রহ করার জন্য উপযুক্ত আদালতে আবেদন করবে। তখন ওই যে দেখা গেছে কোনো এক পক্ষ অসম্মতি জ্ঞাপন করছে, না চলবে না, আদালতের প্রেয়ার দিবে, আদালতের টাইম দিলে যে বলবে যে না অবশ্যই এটা করতে হবে। আদালতের যদি পরে, আদালতের অনুমতি দেওয়ার পর যদি না করে, তাহলে বাকিটা সে রিপোর্ট দিয়ে দেবে যে এই ঘটনা। ক্লিয়ার? জাস্ট আর্টটা তো এইটুকু মনে রাখেন। নয়টা একটু নেই। শিশু অক্ষম ব্যক্তির নমুনা সংগ্রহ, ওই যে ঘুরে ফিরে ওইটাই। অবশ্যই আপনার শিশুর যে ডিএনএ নমুনা 9 দ্বারা বলছে, আপনার শিশুর যে নমুনাটা সংগ্রহ করবেন, অবশ্যই পিতামাতা উপস্থিত থাকবে, আইনানুগ অভিভাবক থাকবে, তৎকর্তৃক আইনজীবী, এদের উপস্থিতিতে অবশ্যই কি করবে, আদালতের অনুমতি নিয়ে, শিশু বা ব্যক্তি যদি ডিএনএ সংগ্রহ করতেই চান, তাহলে অবশ্যই আদালতের অনুমতি নিবেন। অনুমতি প্রদান করলে ওই সকল ব্যক্তির উপস্থিতিতে ডিএনএ নমুনা সংগ্রহ করবেন, 9 দ্বারের কিছু নাই। তাহলে আমরা একটু দেখি, 4-এ বললাম ডিএনএ নমুনা সংগ্রহের অনুরোধ করলাম, 5-এ হচ্ছে স্থানের কথা বলা রয়েছে, 6-এ হচ্ছে লিখিত সম্মতি, আর 7-এ হচ্ছে অসম্মতি ইত্যাদি। ক্লিয়ার? আর 8-এ হচ্ছে আদালতের আদেশে নিবেন, আর 9 হচ্ছে শিশু। আর এই 10, 11, 12 এগুলা প্রোফাইলে ব্যবহার আমরা 12 ধারা তো করলামই, এটা আমাদের তো রিটেনের জন্য বলে দিলাম যে এটা রিটেনের জন্য আসবে, রিটেনের জন্য ঠিক আছে। এই এখান থেকে একজন বলেন, 4 থেকে 12 পর্যন্ত একজন বলেন, জোরে জোরে শুনতেছি। তাদেরকে বলেন তো 4 থেকে 12 পর্যন্ত, শুধু 11টা, 10, 11 বলা লাগবে না। সে তো সাদেকে 4 থেকে পড়লো, শুধু হেডলাইনটা বলেন। দেখেন, দেখা যাচ্ছে, লেখাটা দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। তো বলেন 4 থেকে 12 পর্যন্ত বলেন, এখানে হেডলাইন গুলো কি কি আছে। স্যার, চার ধারায় ডিএনএ হচ্ছে ডিএনএ নমুনা সংগ্রহের অনুরোধ করবে। পাশে হুম হচ্ছে বলছে স্যার হচ্ছে কোথা থেকে ডিএনএটা সংগ্রহ করবে, হুম। কোন স্থান স্যার। আর হচ্ছে 6 বলছে লিখিত সম্মতি। 7 বলছে হচ্ছে অসম্মতি ইত্যাদি। তারপরে হচ্ছে 8 হচ্ছে বলছে আপনার আদালতের আদেশ, আদেশটি নমুনা ডিএনএ নমুনা সংগ্রহ করা লাগবে। হচ্ছে 9 বলছে হচ্ছে শিশু বা অক্ষম ব্যক্তি ডিএনএ নমুনা সংগ্রহ। 10 বলছে হচ্ছে ডিএনএ নমুনা সংগ্রহের পদ্ধতি, এটা কি দরকার নাই, পদ্ধতিতে পদ্ধতি ডিএনএ দরকার সংগ্রহ নেই, পদ্ধতি। পদ্ধতি দরকার নেই, বুঝতে পেরেছি। বিশ্লেষণ 12টা। পদ্ধতি দরকার নাই স্যার। 12টা হচ্ছে স্যার ডিএনএ হচ্ছে নমুনা সংগ্রহ বা প্রোফাইলের ব্যবহার।
কোন কোন গুড। ক্ষেত্রে স্যার প্রোফাইলটা আচ্ছা, ব্যবহার করবে? ভেরি গুড, এগুলো ভেরি যদি গুড। স্যার। আচ্ছা, স্টপ, স্টপ টকিং। আমি এখন কয়টা দণ্ড পড়াবো, আমি মোটামুটি এটা আবার রিভিশন দিয়াবো। আমাদের এখন দণ্ডগুলো পড়লে আমার আজকের এই ধারগুলো শেষ হয়ে যাবে। মনোযোগ দেন সবাই। আচ্ছা, দণ্ডগুলো আমরা একটু দেখে নিই। 28 থেকে দণ্ড। জাস্ট এগুলা এখানে কত টাকা জরিমানা এগুলো কিছু করা দরকার নেই। যে বোল্ড করা হয়েছে যে কালার গুলা, কোনো দরকার নাই মুখস্থ করে। জাস্ট 28 থেকে 33 পর্যন্ত আপনারা জাস্ট শুধু হেডলাইনটা পড়বেন, ভালো করে মুখস্থ করবেন। 28-এ বলা হচ্ছে, এই আইনে অর্থাৎ ডিএনএ আইন 2014 সালের 28-এ বলা হচ্ছে, ফরেনসিক ডিএনএ কার্যক্রম পরিচালনা করে অনুমোদিত, এক কথা সরকার যে সকল লাইসেন্স দিচ্ছে, যে সকল অনুমোদন আছে, ওই সকল স্থানে ডিএনএ ফরেনসিক কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু আদারওয়াইজ সুযোগ নাই। এই 28 দ্বারা তখন লঙ্ঘন হয়ে যাবে। অনুমোদিত অর্থাৎ বিনা লাইসেন্সে, এক কথায় বিনা লাইসেন্সে ফরেনসিক ডিএনএ কার্যক্রম পরিচালনা দণ্ড, অর্থাৎ অনুমোদিত ব্যতীত ফরেনসিক। লাইসেন্স না থাকলে আমরা বিনা লাইসেন্সে বলি, এটা অনুমোদিত। অনুমোদন নাই, যে সকল ফরেনসিকের অনুমোদন নাই সেগুলা ফরেনসিক ডিএনএ কার্যক্রম পরিচালনা করতে পারে না। অনেক সময় দেখা যায় প্রাইভেট বা অন্যান্য জায়গায় কিছু কিছু অনেক সময় ভাইরাল হয়, এই এই তথ্য ফ্লাশ হয়ে যায়, তখন এটা কোথায় করছে দেখা গেছে এমন জায়গা থেকে করছে যেটা হচ্ছে তাদের কোনো অনুমোদন নাই। তো এই সকল একটু খেয়াল রাখা লাগবে। যেহেতু আমরা আইন জানি, আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করব, আমরা বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জায়গায় আমাদের দৌড়াইতে হয়, দেখতে হয় বিভিন্ন কিছু। যদিও আপনি জুনিয়র ইনভেস্টিগেশন অফিসার, তবুও আপনাকে এইসব মাথায় রাখতে হবে। ঠিক আছে। 28 হচ্ছে অনুমোদিত, অনুমোদিত ব্যতীত, অননুমোদিত ব্যতীত কি বা অনুমোদন ব্যতীত ফরেনসিক ডিএনএ কার্যক্রম পরিচালনার দণ্ড হচ্ছে 28। এখন আমরা যে ইয়া যাই 29-এ যাই। 29-এ যদি যাই, এখানে একই বলছে 29, ডিএনএ সম্পর্কিত সংগ্রহ তথ্য, বা ওই যে যেটা বললাম না, যে ডিএনএ কোত্থেকে পাইছেন না পাইছেন সেটা আপনি কি করলেন, প্রকাশ করে দিলেন। এখন অনুমোদিত ডিএনএ সম্পর্কিত তথ্য যেটা আপনি পারেন না, এই ডিএনএ প্রোফাইল, ডিএনএ সংগ্রহ, প্রকাশ, এগুলো বলা আছে তথ্য অধিকার এবং বিভিন্ন আমরা আইনের সামনে পড়বো। তবে ডিএনএ স্পেসিফিক বলা আছে, ডিএনএ সম্পর্কিত তথ্য সংগ্রহ প্রকাশ করার কেউ যদি করে দেয় তাহলে 29 ধারায়। ডিএনএ সম্পর্কিত কোনো তথ্য যদি প্রকাশ করে সেটা 29 ধারায় চলে যাবে। তারপর আমরা 30 আসি। এখন ডিএনএ নমুনা ধ্বংস, পরিবর্তন, এগুলো সুযোগ সুযোগ নেই। অনেক সময় ডিএনএ কেউ জাল করে, অসৎ উদ্দেশ্যে করতে পারে, জাল অথবা ধ্বংস পরিবর্তন সুযোগ নেই, এরকম যদি কেউ করে তাহলে সেটা হবে যে একটা অপরাধ। দেখা গেছে ওই একটা মেয়ে, একটা মহিলা একটা ডিএনএ বা একটা পুরুষ করাইলো, সে এমন জায়গায় করাইছে, ঠিক আছে সে অনুমোদিত, কিন্তু সেটা কি করে জাল করে দিল বা কি করে দিল, ধ্বংস করে দিল, তখন তার বিরুদ্ধে কি আইনের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। 30, ডিএনএ যদি ধ্বংস পরিবর্তন করে 30 ধারার কথা বলা রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট যেটা 31, 31 ধারাটা, জাতীয় ডিএনএ, আমরা যে আমাদের জাতীয় যে ডিএনএ ডাটাবেস রয়েছে, এখানে যদি কেউ যদি হ্যাক করে বা ডাটাবেজে কেউ প্রবেশ করে, ডাটাবেজ জাতীয় ডিএনএ প্রবেশ, এই 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 দণ্ড 31 ধারায় বলছে। যদি কেউ অনুমোদিত জাতীয় দ্বিতীয় ডাটাবেজে প্রবেশ করে, এগুলো অনেক সময় এই পর্যন্ত হয় নাই, তবে এই যে আইন করে রাখছে, অনেক সময় হ্যাকারের আন্ডার যাইতে পারে। এই জন্য জাতীয় ডিএনএ ডাটাবেস অনধিকার যদি প্রবেশ করে, সেটা এই 31 ধারা অনুযায়ী তার দণ্ড হবে। এগুলো জাস্ট হেডলাইন নিবেন, এখানে আর কিছু নাই। আর এই 36টা একটু দেখি, যেটা ইম্পর্টেন্ট একটু। 36, এই ডিএনএ নমুনা সংগ্রহে অবহেলা করে যারা দায়িত্বে থাকবেন, বারবার বলি, প্রত্যেকটা আইনের সাথে এমন ভাবে এখন করা আছে, প্রত্যেক দায়িত্ব অবহেলা ধরুন যাদের যাদের ব্যবস্থা নেওয়া দরকার। আমরা নারী শিশুতে মেডিকেল অফিসারের বিরুদ্ধে পড়েছি, পুলিশ অফিসারের বিরুদ্ধে পড়ছি, অস্ত্র আইনে পড়ছি পুলিশ অফিসারের বিরুদ্ধে। তো সবাই নিয়ে কিন্তু মোটামুটি কর্মচারীর কথা বলা রয়েছে, যেহেতু তারা কাজ করে দায়িত্ব অবহেলা হতে পারে। এই জন্য 36 যারা বলছে যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, নির্ধারিত ব্যক্তির দায়িত্ব পালনের কারণে যদি কোনো অবহেলা ঘটে, ডিএনএ নমুনা সংগ্রহ করা সম্ভব নয়, বিনষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই তার অদক্ষতা ও অসদাচরণ চিহ্নিত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কি করবে, শৃঙ্খলা ব্যবস্থা। এবং শুধু এটা না, আপনারও বাস, যেটা আপনার নমুনা সংগ্রহে আপনার ডিএনএ ঠিক মতো সংগ্রহ করতে পারেন। ডিএনএটা কাপড়ে পাওয়া গেল না কোথা থেকে পাওয়া গেল, এটা যেভাবে যে ডিএনএ ফরেনসিক ট্রেনিং যদি না করা থাকে, তাহলে অনেক সময় তো থানা লেভেলে যারা চাকরি করে তারা একটু অভিজ্ঞতা বেশি থাকে, যার ফলে তাদের কোনো সমস্যা হয় না, অনেক ক্ষেত্রে হয়। তো এই ক্ষেত্রে তার বিরুদ্ধেও যদি এরকম বিনষ্ট হয়, যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই শৃঙ্খলা বিরুদ্ধে যথাযথ ক্ষেত্র মতো অসদাচরণ, অদক্ষতার এবং নিয়ন্ত্রণী কর্তৃপক্ষ যিনি এসপি, আমাদের এসপি স্যার, আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন। আর 37, ডিএনএ সাক্ষ্যগত মূল্য, আমরা অন্যান্য যাই থাকুক না কেন, ডিএনএ 2014 আইনে ডাইরেক্ট বলা রয়েছে, এই যে যে সকল বিশেষজ্ঞ রয়েছেন তারা যে রিপোর্টটা দিবেন, এই ডিএনএ কার্য রিপোর্ট আদালতে যদি যায় সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত করা যাবে। এটা আসলে মোটামুটি যেহেতু ডিএনএটা সাক্ষ্যগত মূল্য রয়েছে, এই জন্য যে প্রতিবেদনটা যায় ম্যাক্সিমাম হচ্ছে সেটা গ্রহণযোগ্য এবং আইনগত সাক্ষ্যগত মূল্য হিসাবে গ্রহণযোগ্য হয়। 37 ধারা সর্বশেষ ইম্পর্টেন্ট একটি ধারা।
যে গত 2 দিন ধরে আমরা বারবার আলোচনা করতেছিলাম যে সাক্ষী হাজির করার দায়িত্ব কার? আদালতের। তবে যারা সাক্ষীরা যারা আদালতে উপস্থিত হবেন এবং যে মূল যারা সাক্ষী অর্থাৎ যে আদালতে যারা এক্সপার্ট যারা যারা আদালতে দাঁড়িয়ে অর্থাৎ রিপোর্টের মাধ্যমে যারা সাক্ষীর দিয়েছেন, রিপোর্ট দিয়েছেন, যে রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য হয়েছে, যে তাদের কোনো সাক্ষী পুনরায় যখন ওই রিপোর্টের পরেও যখন মূল সাক্ষীকে অর্থাৎ যারা রিপোর্টটা দিয়েছেন তাদেরকে আদালতে ডাকা হয়, সেই ক্ষেত্রে যদি সে ব্যক্তি, যে ডাক্তার অথবা কোনো বিশেষজ্ঞ অথবা কোনো ব্যক্তি যে তদন্তের সাথে সংশ্লিষ্ট জড়িত, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, বিশেষ করে মেডিকেল অফিসার, সেই ক্ষেত্রে এই ডিএনএ আইনে বলা রয়েছে 38 ধারায় যে সাক্ষ্য কি অব্যাহতি দিয়েছে, সাক্ষী হিসেবে আদালত থেকে তার যাওয়ার প্রয়োজন নেই। এই যে সাক্ষী সে আদালতে তলব না করিয়া ডিএনএ প্রোফাইল সময় রিপোর্ট মতামত গঠনের সাক্ষ্য হিসেবে প্রমাণ আদালতের কার্যধারার গ্রহণযোগ্য বলে বিবেচিত করা যাইবে। একমাত্র এই ধারায় বলা রয়েছে যে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থিত হইতে অব্যাহতি, এই 38 ধারায়। ক্লিয়ার? এটা একটু ভালো করে পড়বেন। এই আইনটা একমাত্র এই আইনই বলা রয়েছে যে সাক্ষীর, এই যে অনেক সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনেক সময় রুলিংস আসে, যে আদালত থেকে হাইকোর্ট থেকে বিভিন্ন রুলিংস আসে যে সাক্ষীদের প্রয়োজনে অব্যাহতি দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে। কারণ মেডিকেলে এদের যদি প্রতিদিন সাক্ষী থাকে তাহলে ডাক্তার রোগী দেখবে কিভাবে। এই জন্যই একটা আইন করে দিয়েছে যে এদের সাক্ষ্য আদালতে উপস্থিত থেকে অব্যাহতি প্রদান করেছে। তাহলে আমরা একটু রিপিট দেই। আমরা এদিক থেকে শুরু থেকে যদি আমরা পড়ি, আমরা একে পড়েছিলাম সংক্ষিপ্ত শিরোনাম, 2 সংজ্ঞা, 3 আইনের প্রাধান্য, 4 তো আমরা দেখলাম ডিএনএ নমুনা সংগ্রহ অনুরোধ, 5 ডিএনএ সংগ্রহ স্থান, 6 লিখিত সম্মতি, 7 অসম্মতি, 8 হচ্ছে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহের সংগ্রহ, আর 9 হচ্ছে শিশু বা অক্ষম ব্যক্তি ডিএনএ নমুনা সংগ্রহ। তাহলে আর এখানে 12 পড়েছিলাম ডিএনএ নমুনা প্রোফাইলের ব্যাপার। আর হচ্ছে তারপরে এদিক দেখেছি কি, দেখেছি হচ্ছে জাতীয় যেটা 28 থেকে আমরা 28, 29, 30, 31, 32 এগুলো একটু আপনারা একটু দেখে নেবেন। 28 থেকে যে আমরা 31 পর্যন্ত পড়েছি। 31 থেকে পড়েছি 36 হচ্ছে নমুনা সংগ্রহ দায়িত্ব অবহেলা, 37 হচ্ছে ডিএনএ প্রফাইলের সাক্ষ্যত মূল্য, 38 হচ্ছে সাক্ষী হিসেবে আদালত থেকে উপস্থিতি। আমরা আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে এখন? একটু বলেন তো কেউ। দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার পিছে এত বড় ছবি কিসের? দেখা যাচ্ছে না, দেখা যায় না। এত বড় এটা ছবি! কিভাবে করলেন স্যার? এটা কিভাবে করলেন? মানে আমি তো এটা অবাক হয়ে গেলাম, এত বড় ছবি কেন দেখা যাচ্ছে? আচ্ছা, শুধু আমাকে দেখা যাচ্ছে? আমাকে কি ছোট দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে বুঝতেছি না। পিছনে এত পুলিশের ছবি কিসের? এত বড় দেখা যাচ্ছে। আমি তো নিজেও যাই না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক। এ, এ, গ্রাফিক্সের কি করবেন নাকি স্যার? গ্রাফিক্সের এগুলো ট্রেনিং দিতে হয়, এগুলো ট্রেনিং না দিলে হয় না আসলে। তোমরা তো বসে বসে টাকা খরচ করবে না, খালি মাসে মাসে 500 টাকা দিবা আর হচ্ছে সারা বছরে 2 দিস্তা খাতা কিনবা, এতে এসআই শেষ আর একটা বই। আর এগুলো এই যে ট্রেনিং করতে মাসে 30,000 টাকা জমা দিচ্ছি তোমাদের ওখানে থাকতেই, টাকাগুলা যায়, অনেক কষ্ট হয় বুঝছো, তোমরা তো এগুলো বুঝবা না। আচ্ছা, আমরা কালকে এই আইনটা আরেকবার রিভিশন একটা ক্লাস দিব, আমরা পরের দিন আমরা আবার ডিএনএ আইনে একটা পরীক্ষা নিব। আর ডিএনএ তো মোটামুটি 8-10টা ধারা দিলাম, হয়তো সাদেক আজকে প্রথম, তো হয়তো সাদেকে বুঝতে একটু কষ্ট হয়েছে। আর ক্লাসগুলো সমস্যা নাই, একটু প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে ওই যে বিভিন্ন লিঙ্ক আছে, লিঙ্ক গুলো শেয়ার করলে হয়ে যাবে। হম হম, বুঝি নাই। আমাদের নতুন সদস্য আসছে নাকি? হ্যাঁ, নতুন সদস্য আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, উম কি জানি বলতে চাচ্ছিলাম, আজকে ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে। আর সাদেকা, কি বলেন তো, আজকে তো শাহপরানকে আপনার কিছু মাথার জিজ্ঞেস উপর দিয়ে গেছে। করেন স্যার। শাহপরান আজকে অনেকদিন পরে ক্লাস করতেছে স্যার। শাহপরানকে কিছু জিজ্ঞেস করেন। শ্রাবণ কোথায়? শ্রাবণ তো দেখি না তো, শ্রাবণ কি ক্লাসে আসছে? আসছি স্যার, ছুটিতে আছি তো, বাচ্চা আছে পাশে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক অসুবিধা নাই। ক্লাসে লেগে থাকেন, কোনো টেনশন নেই, আল্লাহ ভরসা। আর ওই যে যারা ওই যে এখানে আহ, আর কে কে জানি এখানে, রিয়াজ, তারপর ওই যে পলা, রিয়াজ আর কি, রিয়াজ, সিয়াম, পান্না। আর ওই যে রিয়াজ, আপনি একটু বলে দিন ওই যে ইংলিশ ক্লাসটা কালকে থেকে আমি শুরু করব, একটা টাইম দিব। আর আপনাদের ক্লাস শেষ করেই আমি তো আস্তে আস্তে আরো সময় লাগবে। তো ওই যে একটু মনে হয় দুর্বল হয়ে গেছেন, ওই ক্লাসটা কন্টিনিউ করবেন না, সমস্যা নেই। আর কালকে আবার এই ক্লাসটা রিভিশন হবে প্রথম থেকে, একটু ভালো করে সবাই থাকবেন। পরবর্তী আমি পরের দিন আবার এই আইনটা নিয়ে পরীক্ষা নিব, যেহেতু ছোট আইন, অলরেডি তো বুঝতেই পারছেন কোনগুলোতে আমি রিটেন পরীক্ষা নিব। এমসিকিউ নিব, ঠিক আছে? শুধু এমসিকিউ, এই আইনটা শুধু এমসিকিউ পরীক্ষা নিব।
আর আপনাদের তো ওই যে নারী শিশুর প্রশ্ন দেওয়া আছে একদম মাসের শেষ দিকে যে আমরা পরীক্ষাটা নিব, মাসের ওইটাই একটা পরীক্ষা নিব আর কি। চঞ্চল দা কোথায়? 3 ঘন্টার ভিতরে সম্মতি প্রদান না করলে অসম্মতি বলে গণ্য হবে স্যার, এটা একটা এমসিকিউ স্যার। রাইট, ওই তো, অসুবিধা নাই, এটা তো আচ্ছা। থাকবেই। হ্যাঁ, ভেরি গুড। এই যে গ্রুপ স্টাডি করবো আচ্ছা যখন, স্যার। না শুনেন, আপনাদের যখন গ্রুপ স্টাডি দিব তখন দেখবেন আপনারা সবাই অন্তত সবসময় খেয়াল রাখবেন, সবাই 10-15টা করে প্রশ্ন করবেন। যে আইনটা দিয়ে গ্রুপ স্টাডি দিব সবাই সবার প্রশ্ন করবেন, তাই দেখবেন কি যে মোটামুটি সবার ভিতরে যে জড়তা এবং সবার ভিতরে যে আলোচনার যে বইয়ের যে আলোচনা, সেই আলোচনাটা চলে আসবে এবং দেখবেন ভালো করতেছে। দেখা গেছে আমি কিছু প্রশ্ন পড়ে যাচ্ছি, কিছু গ্যাপ, আপনারা ধরে ধরে প্রশ্ন করবেন। তো সবার ভিতরে যে একটা ই থাকবে, এই গ্রুপ স্টাডির কি যে উপকার, এটা পরীক্ষার হলে যায় এবং শেষ করে বলবেন যে আসলে গ্রুপ স্টাডি খুব দরকার। এটা কিন্তু অনেকে বুঝে না, কিন্তু বুঝে না দেখেই অনেকে যারা দেখবেন 700-800 জনের গ্রুপ স্টাডি করে, এইটা কি ওইটা কি এরকম করতে করতে দেখা গেছে বই পড়া লাগে না। পড়ার থেকে আলোচনা করলে বেশি মনে থাকে স্যার, পড়ার হ্যাঁ, থেকে হ্যাঁ। আলোচনায় আমি বেশি মনে থাকে আমি স্যার। একটা টাইম দিব, অনলাইনে টাইম দিব, আমি অনলাইন টাইম থেকে ওই গ্রুপে ঢুকবেন, বা ঢুকাটা অবশ্যই বাধ্যতামূলক, সময় যেভাবে হোক সময় দেবো মাত্র 15 মিনিট। 15 মিনিটের ভিতরে মোটামুটি কভার হয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, 15 মিনিটে অটো ক্লাস শেষ হয়ে যাবে এবং প্রশ্ন করাও শেষ হয়ে যাবে আশা করি। এবং আমি ফাইনালি যখন আমি একটা ফাইনালি একটা ই দিব, এখানে প্রশ্ন করব, দেখবেন সবাই যে লিঙ্কটা শেয়ার করে দিব, যে মোটামুটি আপনাদের সাথে মিল আছে কিনা। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, উই হ্যাভ ফিনিশ নাও, এন্ড সি ইউ এগেইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক থ্যাংক ইউ স্যার। গুড নাইট, টেক কেয়ার, সি ইউ, নাইস টু মিট ইউ। আল্লাহ হাফেজ।